সমগ্র বাংলাদেশের উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রিয় সকল শিক্ষার্থী, আমি মোহাম্মদ কামরুল আলম চৌধুরী, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, চট্টগ্রাম কলেজ। আজকে এই করোনা দুর্যোগকালীন সময়ে তোমরা সবাই ঘরে বসে আছো, সেজন্য তোমাদের পাঠের সহায়তায় আমরা আমাদের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মাননীয় ডিজি মহোদয়ের নির্দেশনা অনুসারে চট্টগ্রাম কলেজ অধ্যক্ষ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং বাংলাদেশের বাংলা বিভাগের প্রচেষ্টায় আমরা তোমাদের জন্য বাংলা প্রথম পত্র বিষয়ে আলোচনার ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করেছি। সেই হিসেবে আমাদের আজকের ক্লাসটি বাংলা প্রথম পত্রের কবিতা বিষয়ে লোক লোকান্তর, এর কবি আল মাহমুদ। আমরা বিস্তারিত আলোচনায় যাব, তবে শুরুতেই তোমরা এটি মনে রাখবে যে কবিতা হচ্ছে সংক্ষিপ্ততম শিল্প, কিন্তু এর প্রকাশ অনেক ব্যাপক। তাহলে এই ব্যাপকতার বিষয়টি বুঝতে হলে তোমাকে কবিতার সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং কবিতা রচনার জন্য কি কি বিষয়াদি অপরিহার্য পূর্বশর্ত হিসেবে তোমার অধ্যয়ন করা দরকার, সেগুলো তোমাদের কলেজের শিক্ষকদের কাছ থেকে তোমরা জেনে থাকবে। সেগুলো পাঠ করলেই কেবল তোমরা সংশ্লিষ্ট কবিতাগুলো বুঝতে পারবে। তো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল কবিতায় চলে যাচ্ছি। তবে আমি তোমাদের জন্য সময় বাঁচানোর জন্য স্লাইড আকারে কিছু হ্যান্ডশিট তৈরি করেছি, সেগুলো পাঠ করব এবং পাঠসূত্রে যেটার ব্যাখ্যার প্রয়োজন তাৎক্ষণিক ব্যাখ্যা দিব। তারপর আমরা কবিতাটা পাঠ করে বিশ্লেষণ করব এবং বিশ্লেষণ পরবর্তীকালে উপসংহার দিয়ে আমি তোমাদের জন্য ক্লাসটি শেষ করব। এর সঙ্গে সৃজনশীল পদ্ধতি সম্পর্কেও উত্তর প্রদান সম্পর্কে আমি তোমাদের জন্য আলোচনা করার চেষ্টা করব। তো আমরা চলে যাই আমাদের স্লাইড বা হ্যান্ডশিটে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কবিতার নাম লোক লোকান্তর। আমাদের কবি আল মাহমুদ, তার জীবনকাল 1936 খ্রিস্টাব্দ থেকে 2019। আমি প্রথমে একটি ভূমিকা দিচ্ছি, যে ভূমিকাটি তোমরা তোমাদের উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের ঘ কোশ্চেনের উপসংহার কিংবা ভূমিকা অংশ তোমরা এটি ব্যবহার করতে পারো। দেখো, বাংলাদেশের বিশিষ্ট কবিদের অন্যতম কবি আল মাহমুদের কবিসত্তার প্রধান বৈশিষ্ট্য হল নগর জীবনের কৃত্রিমতার স্বরূপ উন্মোচনপূর্বক গ্রামীণ প্রকৃতি অকৃত্রিম জীবনের প্রতি আকর্ষণ চিত্রায়ন, বাঙালি জাতিসত্তার শিকড় অনুসন্ধান। তার কবিতায় বাঙালি জাতিসত্তার 1400 বৎসরের বিকাশ ঐতিহ্য আকারে অনুষ্ঠিত হয়েছে সোনালী কাব্যগ্রন্থের মধ্যে। দেখো, দ্বিতীয় অংশ অর্থাৎ আমাদের টেক্সটটির মূল কন্টেন্টটা কি। দেখো, চিরায়ত বাংলার প্রকৃতি, বাঙালির প্রতি নিজের দৃষ্টিভঙ্গি ও জীবন জিজ্ঞাসার পরিচয় প্রদান প্রসঙ্গে কাব্যশিল্পের অপার সৌন্দর্যে অবগাহন তাঁর আলোচ্য আত্মপরিচয়মূলক তথা জাতি পরিচয়মূলক লোক লোকান্তর কবিতার মূল প্রতিপাদ্য। আত্মপরিচয়মূলক বলতে এখানে সীমিত অর্থে কবির নিজের শিল্পী পরিচয়, আর জাতি পরিচয়মূলক বলতে এই কবিতার মধ্য দিয়ে কবি স্বদেশপ্রেমের চেতনা প্রকৃতির মধ্য দিয়ে আমাদেরকে দেওয়ার চেষ্টা করছেন, সেজন্য বৃহত্তর অর্থে এটি জাতি পরিচয়মূলক কবিতাও বটে। দেখো, এই কবিতাটি একটি সনেট কবিতা। তো সেজন্য আমি তোমরা ক্লাস 10-এও সনেট কবিতা পড়েছো। আমি কিছুটা বৈশিষ্ট্য তোমাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছি। সনেট সাধারণত 14 পংক্তির কবিতা। এই 14 পংক্তি দুভাগে বিন্যস্ত করা থাকে, অষ্টক বা অক্টেভ, শতক বা সেস্টেট। এই কবিতাগুলো সাধারণত অক্ষরবৃত্ত ছন্দে রচিত এবং প্রতিটি পংক্তি 2 পর্বে বিভক্ত থাকে। আমাদের এই কবিতায় 2 পর্বের মাত্রা বিন্যাস হচ্ছে 10 + 8। এটি অক্ষরবৃত্ত ছন্দের আলোকে বিশ্লেষণ করলে তোমাদের শিক্ষকরা নিশ্চয়ই তোমাদেরকে পড়িয়ে থাকবেন। এই অষ্টকে 2 ভাগের 1 ভাগ, অষ্টকে থাকে একটি নির্দিষ্ট ভাবের অবতারণা। তাহলে আমাদের কবিতায় এই অবতারিত ভাবটি হচ্ছে কাব্য সৃষ্টির জন্য, কবিতা সৃষ্টির জন্য কবিসত্তার কাব্য উপকরণ সংগ্রহ আমাদের চিরন্তন বাংলার প্রকৃতি থেকে। তাহলে এটা হচ্ছে কাব্যের অবতারণা, অর্থাৎ অষ্টকের মধ্যে এই ভাবটিই অবতারিত হয়েছে। শতকে থাকবে ওই অষ্টকে অবতারিত ভাবের পরিণতি। তাহলে এই পরিণতিটা কিভাবে শতকে আসছে? পরিচিত লোকালয় থেকে, অর্থাৎ আমাদের চিরপরিচিত বাংলাদেশ থেকে কাব্য সৃষ্টির জগতে অর্থাৎ লোকান্তরে প্রবেশপূর্বক, অর্থাৎ কাব্য সৃষ্টির উপকরণ সংগ্রহ করে প্রবেশপূর্বক শিল্প সফল কবিতা সৃষ্টি, কবিতার বিজয়। তাহলে এখানে পরিণতি লাভ করেছে কবিতার বিজয়ের মধ্য দিয়ে। তাহলে দেখো, এর পরের বৈশিষ্ট্য হচ্ছে অষ্টক ও শতক মিলে একটি অখণ্ড জীবন চেতনা নির্মিত হয়। তাহলে আমাদের এই কবিতায় অষ্টক এবং শতক সমন্বয়ে, তাহলে দেখো কাব্য উপকরণ সংগ্রহ এবং সংগ্রহপূর্বক কবি শিল্প সফল কবিতা সৃষ্টিতে জয়ী হয়েছেন।
তাহলে অষ্টক এবং শতক সমন্বয়ে কবিতায় সনেট আঙ্গিকে কবির তথা যে কোনো শিল্পীর কবি বা শিল্পী জীবন নির্মিত হয়েছে, যা হয়ে উঠেছে গীতিকাব্যিক মহিমায় প্রজ্জ্বল। তাহলে গীতিকাব্যিক মহিমায় প্রজ্জ্বল বলতে আমরা বোঝাচ্ছি যে কবির আত্মগত অনুভূতি সঞ্জাত যে কবিতা, যেটি অপরের অনুভূতির সঙ্গে মিলে যায় এবং যত বেশি মিলে যায় সেটি তত বেশি সার্থক গীতি কবিতা হিসেবে আমরা পরিগণন করি। সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে কবিতার এই সনেট কবিতার অন্তমিল বিন্যাসে একটা বৈচিত্র্য থাকতে পারে, সেটি আমি তোমাদেরকে কবিতাটি যখন বোঝাবো তখন আমি সেখানে তোমাদেরকে মার্ক করে দেখিয়ে দেব। এবার আসো লোক লোকান্তর কবিতা থেকে তোমাদের দুটো ভাগ এখানে, একটা হচ্ছে কনটেক্সট আর একটা হচ্ছে টেক্সট। মাঝখানে যদি টেক্সট হয় তাহলে এই বাম পাশে থাকে কবি পরিচিতি, ডান পাশে থাকে পাঠ পরিচিতি শব্দার্থ টিকা। তাহলে এই ডান পাশের অংশ বাম পাশের অংশ এটাকে বলি আমরা কনটেক্সট, আর মাঝখানে যেটা আমরা মূল পাঠ পড়ি সেটাকে বলি আমরা টেক্সট। তাহলে কনটেক্সট থেকে তোমাদের জ্ঞানগুলো এরকম হতে পারে। কবির জন্ম 11 জুলাই 1936 খ্রিস্টাব্দ, ব্রাহ্মণবাড়িয়া জেলার মৌরাইল গ্রাম। তার প্রকৃত নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ, পিতা আব্দুর রব মীর, মাতা রওশন আরা মীর। সম্পাদক ছিলেন দৈনিক গণকণ্ঠ ও দৈনিক কর্ণফুলী পত্রিকার। অবসরকালীন তার পূর্বপদ ছিল পরিচালক বাংলাদেশ শিল্পকলা একাডেমি। তার কবিতায় প্রধানত প্রতিফলিত গ্রামীণ জীবন ও প্রকৃতি, এটা তোমরা মাথায় রাখবে, গ্রামীণ জীবন ও প্রকৃতি তার কবিতার প্রধান বিষয়। কাব্যগ্রন্থ লোক লোকান্তর, এটি 1963 সালে প্রকাশিত। এই 63 সাল তোমাদের মনে রাখার দরকার নেই যেহেতু তোমাদের বইতে নাই। কালের কলস, সোনালী কাবিন, মায়াবী পর্দা দুলে ওঠো, অদৃষ্টবাদীদের রান্নাবান্না, বক্তিয়ারের ঘোড়া, আরব্য রজনীর রাজহাঁস, শিশুতোষ কাব্যগ্রন্থ, পাখির কাছে ফুলের কাছে, উপন্যাস, ডাহুকি, কবি ও কোলাহল, নিশিন্দা নারী, আগুনের মেয়ে, ছোট গল্প, পানকৌড়ির রক্ত, সৌরভের কাছে পরাজিত, গন্ধবণিক। তার প্রাপ্ত পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার সাহিত্য রচনার জন্য, 21 পদক, আমাদের মহান ভাষা আন্দোলন সংক্রান্ত সাহিত্য রচনার কৃতিত্বের স্বরূপ। তার মৃত্যু 15 ফেব্রুয়ারি 2019। এটি তোমাদের বইতে নেই, সুতরাং এটি তথ্য আকারে তোমাদের মুখস্থ করার প্রয়োজন নেই, কারণ এটি জ্ঞানমূলক প্রশ্ন আসবে না। তোমাদের কিউরিয়াসিটি মেটানোর জন্য, কৌতূহল নিবৃত্তির জন্য এটি দিয়ে দিলাম। পাঠ পরিচিতি থেকে তোমাদের জন্য জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। দেখো, এটি লোক লোকান্তর কাব্যের নাম কবিতা। যে কবিতার নাম অনুসারে মূল কাব্যের নামকরণ করা হয় সেটিকেই বলা হয় নাম কবিতা। তাহলে দেখো, এই কবিতাটির ধরন হচ্ছে এটি একটি আত্মপরিচয়মূলক কবিতা। কাব্য চেতনাকে মূর্ত করতে চান কবি চিত্রকল্পের মালা গেথে। কবিকে কাতর করে এক সুগভীর বিচ্ছিন্নতাবোধের যন্ত্রণা। কবি উপভোগ করতে আগ্রহী সৃষ্টির আনন্দকে। বিচ্ছিন্নতাবোধের বেদনাকে প্রশমিত করে, কি প্রশমিত করে? সৃষ্টির অবশ্যম্ভাবী বিজয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা টেক্সট থেকে তোমাদের জন্য জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। কবির চেতনা উপমিত হয়েছে কবিতায় একটি সাদা সত্যিকার পাখির সাথে। এই সাদা বানান আমার বইতে তালেবস্য দিয়ে আছে, তোমাদের বইতে যদি দন্তস্ব দিয়ে থাকে তোমরা দন্তস্ব লিখবে। চেতনা পাখি বসে আছে সবুজ অরণ্যে অথবা এক চন্দনের ডালে, দুটো অপশনই তোমরা মাথায় রাখবে যেটি তোমাদের প্রয়োজন পড়ে। চেতনা পাখির ওপরে নিচে কি? বনচারী বাতাস। চেতনা পাখির ঠোঁট মাখামাখি হয়ে আছে কিসে? সুগন্ধ পরাগে। চেতনা পাখির চোখের কোটরের রং কি? কাটা সুপারি। পার রং কি? সবুজ। নখের রং কি? তীব্র লাল। কবি কি থেকে কবির বন্ধন ছিঁড়ে যাবে? তাহলে সমাজ, সংসার, ধর্ম থেকে। কবির চেতনার মণি উজ্জ্বল হলে কি তুচ্ছ হয়ে যাবে? লোকালয় তুচ্ছ হয়ে যাবে। লোক থেকে লোকান্তরে স্তব্ধ হয়ে কবি কি শুনতে পান? আহত কবির গান। দ্বিতীয়ত, কবিতার আসন্ন বিজয়। শব্দার্থ টিকা থেকে তোমাদের জন্য জ্ঞানের ইম্পর্টেন্ট। সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে আছে ঠোঁট তার। এটি কি নির্দেশ করে? এটি কবির অস্তিত্বের স্বরূপ এবং কাব্যভাষা নির্দেশ করে। কবি শব্দ দিয়ে কি গড়ে তোলেন? চেতনার জগৎ, শব্দসৌধ। বিচিত্র টানাপোড়েন ও জীবন সংগ্রামের ভেতর দিয়ে কবি উত্তীর্ণ হন কোথায়? কিসে? কবিতার সার্বভৌমত্বে। তাহলে এবার প্রিয় শিক্ষার্থীরা, আমরা লোক লোকান্তর কবিতার শিখন ফলটা তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি। অর্থাৎ এই কবিতাটি পড়ে তোমরা কি কি শিখতে পারবে, কি কি তোমাদের উপলব্ধিতে ধরা দেবে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কবিতা আবৃত্তির বা পাঠ বিশ্লেষণের শুরুতেও বলা যায়, শেষে বলতে পারলে ভালো হতো যদি তোমরা আমার সামনে থাকতে। আমি পুরো কবিতাটা পড়ে তোমাদের কাছ থেকে আউটপুট হিসেবে শেষে দিতাম, যা যা ঘাটতি থাকতো আমি পরে সেগুলো যোগ করে দিতাম। তবে এখন সুবিধার্থে তোমাদেরকে আমি প্রথমেই জানিয়ে দিচ্ছি শিখন ফল লোক লোকান্তর। এক,
এটি একটি আত্মপরিচয়মূলক কবিতা, এ সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে পারবে। চিরায়ত গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য ও রহস্যময়তার প্রতি তোমাদের মধ্যে অনুরাগ সৃষ্টি হবে। কবিসত্তার মুক্ততা, স্বাধীনতা, স্বতঃস্ফূর্ততা ও স্বচ্ছতার উপলব্ধি জাগবে তোমাদের মধ্যে। নিজ কল্পনা চেতনা এবং নিজের রং রূপ রেখা শব্দাবলী যে কবির অনন্য সম্পদ, সে সম্পর্কে তোমরা প্রচ্ছন্ন ধারণা লাভ করবে। জীবনের বিচিত্র সংগ্রামের ও টানাপোড়েনের মধ্যেও কবিতার অটুট সার্বভৌমত্ব তোমরা অনুভব করতে পারবে পাঠক হিসেবে। সার্থক শিল্প সৃষ্টির অপার বিজয়ানন্দ পাঠক হিসেবে নিজ চেতনায় ধারণ করতে পারবে তোমরা। 7, কবিতা পাঠে নিসর্গ প্রকৃতি, মানুষ তথা পৃথিবীর প্রতি আমাদের আকর্ষণের কারণ তোমরা ব্যাখ্যা করতে পারবে। সর্বশেষ 8, সনেট কবিতার সংজ্ঞা, কাঠামো ও বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করতে পারবে, যা ইতিপূর্বে আমি তোমাদেরকে জানিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো লোকান্তর কবিতা থেকে তোমাদের এমসিকিউ বা নৈর্ভৌক্তিক অনুধাবনমূলক প্রশ্ন এবং বর্ণনামূলক সৃজনশীল প্রশ্নে খ প্রশ্নের অনুধাবনমূলক প্রশ্নের জন্য যে উদ্ধৃতিগুলো তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো সম্পর্কে আমি তোমাদেরকে একটু আলোকপাত করছি। দেখো, অনুধাবন, সৃজনশীল, নৈর্ভৌক্তিক এবং সৃজনশীল বর্ণনামূলক প্রশ্নের জন্য উদ্ধৃতি। 1, তোমরা ইম্পর্টেন্স দেবে আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি। এটি কবিতার প্রথম পংক্তি। পা সবুজ, নখ তীব্র লাল, যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল। এই কবিতাটি এই প্রশ্নের উত্তরের জন্য জ্ঞান হবে চেতনা পাখির বর্ণনা প্রসঙ্গে কবি আল মাহমুদ লোকান্তর কবিতায় এই পংক্তিদ্বয়ের অবতারণা করেছেন। অনুধাবনমূলকের জিস্ট হবে কবি বা কাব্যসত্তার মধুরতা চন্দনের সঙ্গে উপমিত করে কবিতার উপলব্ধি ব্যক্ত করতে চেয়েছেন। 3, চোখ যে রাখতে নারী এত বন্য ঝোপের উপরে। তাহলে এটি হচ্ছে অষ্টকের শেষ পংক্তি, অর্থাৎ বাংলাদেশের প্রাকৃতিক রূপ বৈচিত্র্য দর্শনের কবি অভিব্যক্তি প্রকাশ প্রসঙ্গে এই পংক্তিটি অবতারিত। তাহলে এর অনুধাবন কি হবে সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। বা তাকাতে পারি না আমি, রূপে তার যেন এত ভয়। তাহলে এটা শতকের প্রথম পংক্তি, দুটোর জন্য অনুধাবন একই রকম হবে। চিরন্তন বাংলার প্রাকৃতিক সৌন্দর্য দর্শনে কবিসত্তা উদ্বেলিত, হিন্দোলিত, আন্দোলিত। সৃষ্টি অর্থাৎ কাব্য সৃষ্টির প্রেরণায় আনন্দের আতিশয্যের বহিঃপ্রকাশ ঘটেছে এই দুই পংক্তিতে। এটা হচ্ছে তোমাদের জন্য অনুধাবন। যখন উজ্জ্বল হয় আমার এই চেতনার মনি, তাহলে এটা হচ্ছে বাংলার প্রকৃতি থেকে কাব্য উপকরণ গ্রহণ শেষে কবিসত্তার যে অবস্থা হয় সেটি বর্ণনা প্রসঙ্গে পংক্তিটি আসছে। এটি হচ্ছে তোমাদের জন্য জ্ঞান। কবির কাব্যচেতনা ঋদ্ধ হলে সৃষ্টি উন্মাদনার ইঙ্গিতই এই অংশের মূল প্রতিপাদ্য। অর্থাৎ কবির চেতনা অর্থাৎ চেতনার মনে অর্থাৎ কবির কাব্য চেতনা যখন একদম কাব্য উপকরণ সংগ্রহ শেষে যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন সেই পরিপূর্ণতার প্রেক্ষিতে কবির মধ্যে যে এক ধরনের আতিশয্য উন্মাদনা আসে, সেটি কবি এটার মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন। অথবা এটার ব্যাখ্যা আরেকটা লাইনও ইম্পর্টেন্ট হতে পারে, সমাজ সংসার ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়। তার মানে এগুলো তার কাছে তুচ্ছ হয়ে যায়, তিনি কাব্য সৃষ্টিতে যাবার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। 5, লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান। অর্থাৎ জ্ঞান হতে পারে বস্তু জগৎ অর্থাৎ পরিচিত জগৎ থেকে শিল্প সৃষ্টির জগতে প্রবেশের ইঙ্গিত প্রসঙ্গে কবি আমাদের জন্য শতকে এই লাইনটি বা এই অংশটি উপস্থাপন করেছেন। এটার জন্য অনুধাবন হতে পারে বাংলার প্রকৃতি অনির্বচনীয় সুন্দর হলেও সাধারণ মানুষের জীবন ব্যবস্থা, অসাম্য, শোষণ, বঞ্চনা এসব কবিকে আহত করে। আর এমনিতেই ব্যক্তি কবিকে বিভিন্ন টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয়, তাহলে সে আহত কবির বেদনাই মূলত এই অংশের মধ্যে প্রতিফলিত হয়ে উঠেছে। এই প্রসঙ্গে আমরা এটাকে তুলনা করতে পারি কবি জীবনানন্দের এই পৃথিবীতে এক স্থান আছে কবিতার প্রথম লাইন, যে এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর, সবচেয়ে করুণ। সবচেয়ে করুণ কেন? যে কারণে এখানেও কবির চেতনা আহত, সেই কারণে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা লোকান্তর কবিতাটি বোঝার জন্য যে মৌল বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমাদের ধারণা লাভ করা দরকার, সেটি সম্পর্কে আমি তোমাদেরকে একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছি, তাহলে কবিতাটি বোঝা আমাদের জন্য সহজ হবে। কবিতা বিচারের মৌল বিষয়াদি দেখো। 1, কাব্যবোধ ও কাব্যচেতনা উপমিত এই কবিতা একটি সাদা পাখির সঙ্গে, কেননা সাদা শুভ্রতা, বিশুদ্ধতা ও পবিত্রতার প্রতীক। কবির চেতনাও এইরকমই শুভ্র, বিশুদ্ধ প্রতীক। পাখির ন্যায়
কবিও বাংলার প্রকৃতি পরিভ্রমণ পূর্বক কাব্য উপকরণ সংগ্রহ করতে চান, সেজন্য তিনি তার চেতনাকে পাখির সঙ্গে উপমিত করেছেন। দ্বিতীয়ত, আত্মপরিচয়মূলক কবিতা এটি। সৃষ্টির প্রেরণায় কবি চিরকালই উদ্বুদ্ধ হন, উজ্জ্বল হয় তার চেতনার মনে। তাহলে বিচিত্র টানাপোড়েন ও জীবন সংগ্রামের ভেতর দিয়ে তাকে উত্তীর্ণ হতে হয় কবিতার সার্বভৌমত্বে এবং জয় হয় কবিতার। তৃতীয়ত, কবিতায় কবির চেতনা পাখি তুল্য অর্থাৎ কবিসত্তা সুন্দরের ও রহস্যময়তার স্বপ্ন সৌধে বিরাজমান। বাংলার প্রকৃতির রহস্যময় সৌন্দর্যের মধ্যে সুগন্ধ পরাগে তাঁর কাব্যভাষা ও অস্তিত্বের স্বরূপ প্রমূর্ত হয়ে ওঠে আমাদের সামনে। 4, বাংলার প্রকৃতি কেন্দ্রিক সৃষ্টির মধ্যেই কবির বসবাস। কবি চিত্রকল্পের মালা গেঁথে তাঁর কাব্যচেতনাকে মূর্ত করে তুলতে চান। 5, শেষত, এই কবিতায় লোক থেকে অর্থাৎ চিরপরিচিত জগৎ থেকে কাব্য রচনার শিল্প উপকরণ অর্থাৎ শব্দালঙ্কার, অর্থালঙ্কার, উপমা, চিত্রকল্প, রূপক, প্রতীক ইত্যাদি গ্রহণ শেষে লোকান্তরে অর্থাৎ কাব্য সৃষ্টির জগতে প্রবেশকালীন কবির মধ্যে এক সুগভীর বিচ্ছিন্নতাবোধের সৃষ্টি হয়। যেহেতু কবির সৃষ্টির বীজে অবশ্যম্ভাবী কবি নিজে জানেন, তাই এই প্রত্যয় তার বিচ্ছিন্নতাবোধের বেদনাকে প্রশমিত করে। প্রকৃতপক্ষে এই তো একজন সার্থক শিল্পীর শিল্প সৃষ্টিজনিত আত্মপরিচয়ের বহিঃপ্রকাশ। সুতরাং এই আলোকেই আমরা কবিতাটি বিচারে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা তোমাদের জন্য কবিতাটির পাঠ বিশ্লেষণ করার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা, মূল পাঠ বিশ্লেষণের আগে যেহেতু আমাদের কবিতার শিরোনাম লোক লোকান্তর, সেজন্য এই দুটো শব্দের সঙ্গে বা এই দুটো শব্দের কবিতায় কিভাবে ব্যবহার আসছে সেটি সম্পর্কে আমাদের বিশদ জেনে নেওয়া আবশ্যক। যদি তা আমরা করতে পারি তাহলে কবিতাটির পাঠ বুঝতে আমাদের তেমন কোনো সমস্যা হবে না। আর এই সূত্রে আমরা কবিতাটির নামকরণ বিষয়েও আমরা প্রতিপাদন বা প্রমাণ করতে পারবো। তাহলে দেখো যে আমাদের কবিতার প্রথম শব্দ হচ্ছে লোক, হাইফেন দিয়ে আছে লোকান্তর। এই হাইফেন মানে হচ্ছে ও, তার মানে লোক ও লোকান্তর। তাহলে লোক বলতে আমরা সাধারণ অর্থে বুঝি আমাদের চিরপরিচিত লোক অর্থাৎ আমাদের চিরপরিচিত জগৎ। তাহলে কবির জন্য আমাদের চিরপরিচিত জগৎ আমরা যেভাবে চোখ দিয়ে দেখি, ঠিক কবিরা কিন্তু জগৎকে, দৃশ্যমান জগৎকে চোখ দিয়ে আমরা যেটা দেখি সেটাকে তারা ওভাবে দেখেন না। তারা আমাদের মতো চোখ দিয়ে দেখেন, তবে চোখের সঙ্গে তারা কিন্তু মনের চোখও ব্যবহার করেন, তার সঙ্গে যুক্ত হয় তাদের কবি কল্পনা। তাহলে কবির জন্য এই লোক কি? আমাদের জন্য লোক হচ্ছে আমাদের চারদিকে বাড়ি গাড়ি, বিষয়, সম্পত্তি, ভোগ, শোষণ, বঞ্চনা ইত্যাদি। কবির জন্যও তা, কিন্তু আমরা এগুলোকে দেখে যেভাবে আমরা আমাদের মননে ওগুলোকে ধারণ করি, কবিরা তার চেয়ে একটু ভিন্ন পদ্ধতিতে ধারণ করেন। তাহলে কবি লোক বলতে তিনি তার কাব্য প্রেরণার জন্য, যেহেতু তিনি গ্রামীণ প্রকৃতি এবং গ্রামীণ জনজীবনের কবি, আমাদের শিকড় অনুসন্ধানী কবি, সেজন্য তিনি বাংলাদেশের চিরপরিচিত নিসর্গ প্রকৃতিকেই তিনি লোক হিসেবে বিবেচনা করেছেন এবং সেই লোক থেকে অর্থাৎ এই চিরচেনা প্রকৃতি থেকে, নিসর্গ থেকে বাংলাদেশের তিনি তার কাব্য রচনার যে উপকরণ, সেই কাব্য রচনার উপকরণগুলো তিনি সংগ্রহ করেছেন। এই উপকরণ বলতে তোমরা বুঝবে শিল্প উপকরণ, অর্থাৎ কাব্যকে সুষমামণ্ডিত করার জন্য অলঙ্কার প্রয়োগের প্রয়োজন পড়ে। তাহলে এই অলঙ্কার প্রধানত দুই প্রকার, শব্দালঙ্কার, অর্থালঙ্কার। তাহলে যাবতীয় শব্দালঙ্কার, অর্থালঙ্কার কবি গ্রহণ করেছেন এই চিরপরিচিত লোক থেকে, চিরন্তন আবহমান বাংলার, চিরচেনা বাংলার প্রকৃতি থেকে, নিসর্গ থেকে। তাহলে সেই নিসর্গের মধ্যে কবিসত্তাকে তিনি বিচরণ করিয়েছেন একটি সত্যিকার সাদা পাখি, অর্থাৎ কবির চেতনা অত্যন্ত পবিত্র, শুভ্র, সেই অর্থে তিনি বিচরণ করিয়েছেন পাখির আদলে। তাহলে সেই পাখি যেভাবে ঘুরে ঘুরে বন জঙ্গল প্রকৃতিতে উড়ে বেড়ায়, তাহলে কবির চোখও মনে হয় যেন, চেতনাও যেন ওইভাবে চিরন্তন বাংলার প্রকৃতিতে নিরন্তর ঘুরে বেড়ায়। তাহলে এই নিরন্তর ঘুরে বেড়ানোর মধ্য দিয়ে তিনি প্রকৃতি থেকে শিল্প উপকরণ সংগ্রহ করেন। সাথে সাথে কবিতার এই চিরচেনা জগৎ থেকে, যেহেতু সাহিত্যের বিষয় প্রধানত মানুষ এবং মানুষের জীবন সংশ্লিষ্ট যাবতীয় সব কিছু, তাহলে সেজন্য এই প্রকৃতিকে কবি মানুষের জগৎ এবং জীবনের সঙ্গেও কিন্তু উন্নীত করে তোলেন। এই উন্নীত করে তোলার জন্য তিনি সাধারণ মানুষের জগৎ জীবন পর্যবেক্ষণ করেন।
তাহলে এই জগৎ জীবন পর্যবেক্ষণ করতে যেয়ে সাধারণ মানুষই কিন্তু কবি শিল্পীদের কাছে কিন্তু প্রায়োরিটি বা প্রাধান্য পায়। তাহলে তাদের যাপিত জীবন, তাদের জীবন যন্ত্রণা, তাদের চাওয়া পাওয়া এবং না পাওয়ার বেদনা, তাহলে সেখানে একদিকে আছে শ্রেণী শোষণ, আরেকদিকে আছে শ্রেণী শোষিত মানুষ। তাহলে এই সামষ্টিকভাবে তোমার জাতীয় পর্যায়ে এই বিষয়গুলোকে কবি একই সঙ্গে সমাজবিজ্ঞানী, রাজনীতিবিজ্ঞানী বা রাষ্ট্রবিজ্ঞানী, মনোবিজ্ঞানী, দার্শনিকের অভিব্যক্তিতে তিনি তার এই লোককে পর্যবেক্ষণ করেন, যেখানে একদিকে আছে চিরচেনা বাংলার প্রকৃতি, অন্যদিকে আছে এই প্রকৃতির মধ্যে যে মানব সন্তানরা বসবাস করে বাংলাদেশে, তাদের জীবন ও জগৎ, যাকে প্রভাবিত করে আমাদের বিভিন্ন অধিকারগুলো সাম্যের ক্ষেত্রে। যেমন ধরো প্রাকৃতিক সাম্য, আমাদের যেমন রাজনৈতিক সাম্য, অর্থনৈতিক সাম্য, আইনগত সাম্য, এগুলো মানুষের জীবনকে অনেক বেশি প্রভাবিত করে। তাহলে সেই আলোকে তিনি সমাজ মনোবৈজ্ঞানিক দৃষ্টিতে, দার্শনিক দৃষ্টিতে তিনি তার চিরপরিচিত লোক থেকে প্রকৃতির আদলে তিনি কাব্য বা শিল্প উপকরণগুলো সংগ্রহ করেন, সাথে জীবন দর্শন। সাথে জীবন দর্শন, এটি খুব সিগনিফিক্যান্ট বা তাৎপর্যপূর্ণ একটা টার্ম বা কনসেপ্ট বা প্রত্যয়। তাহলে এবার দেখো লোকান্তর, তাহলে আক্ষরিক অর্থে অন্য লোক, আমরা ব্যাখ্যা দিয়েছি যে অন্য লোক মানে নিত্য সমাস। তাহলে দেখো অন্য জগৎ, তাহলে কেউ এই কবিতা ব্যাখ্যায় তোমার অন্য লোক বলতে পরলোক বা মৃত্যু পরবর্তী জগৎকে বোঝায়। কোনো অবস্থাতেই এটি কোনো অবস্থাতেই অন্য লোক অর্থাৎ মৃত্যু পরবর্তী পারলৌকিক জগৎ নয়। কোনো অবস্থাতেই এটি মৃত্যু পরবর্তী জগৎ না। আমি সেজন্য কলমটা খুঁজছি, লাল কালি দিয়ে কেটে দিলাম। কোনো অবস্থাতেই এটি মৃত্যু পরবর্তী বা পরলোক নয়। তাহলে তোমরা এই অর্থে এটাকে বিবেচনা করবে না। তাহলে তোমরা কি অর্থে বিবেচনা করবে? তোমরা বিবেচনা করবে যে লোকান্তর মানে হচ্ছে অন্য জগৎ, কবি বা শিল্পীদের জন্য শিল্পচর্চার জগৎ। আমাদের কবি সেজন্য তার কাব্য সৃষ্টির জগৎ। তাহলে সামষ্টিকভাবে শিল্প সৃষ্টির জগৎ, আমাদের কবির জন্য তার কবিতা কাব্য সৃষ্টির জগৎ। তাহলে কবির জন্য এই লোকান্তরকে আমরা কিভাবে বিবেচনা করব সেটি আমাদের বোঝা দরকার। দেখো যে কবিরা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ নন। কবিদের দুটো প্রচ্ছন্ন পৃথিবী আছে। একটি হচ্ছে বস্তু জগতের পৃথিবী, যা দৃশ্যমানতায় স্পষ্ট, আমাদের মতো করেই কবির কাছে ধরা পড়ে। কিন্তু আমরা যতটা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করি, কবিরা তার চেয়ে আরও অনেক বেশি মাত্রার ঘনিষ্ঠতা দিয়ে তারা সেগুলো পর্যবেক্ষণ করেন, কারণ ওগুলোকেই চরিত্রায়নের মধ্য দিয়ে তাদের কাব্যে, কবিতায়, উপন্যাসে, নাটকে, গল্পে প্রতিফলিত করে তুলতে হয়। তাহলে তার সঙ্গে কবিরা তার কাব্যলোকে উত্তীর্ণ হয়ে তার কল্পনা শক্তি, চিন্তন দক্ষতা, মেধা, মনন, এই বিষয়গুলোকে কিন্তু তারা সংযুক্ত করে তারপর সেই কাব্য উপকরণ নিয়ে কাব্য সৃষ্টির জগতে খেলা করেন। তাহলে এই অন্য লোকটা কবির জন্য, লোক থেকে লোকান্তরে প্রবেশ করার সময় কবির মধ্যে এত বিচ্ছিন্নতাবোধের বেদনা কেন? তোমরা জানো যে মহৎ কোনো কিছু সৃষ্টি করার জন্য তিনি বৈজ্ঞানিক হন, তিনি সাহিত্যশিল্পী হন, তিনি একজন দার্শনিক হন, তিনি যাই হন না কেন, তাকে কিন্তু আইসোলেশনে বা একটা নীরব জায়গায় যেতে হয়। আমাদের বয়সে আমরা একটি গল্প পড়েছিলাম ইংরেজিতে, এ মাদার ইন ম্যানভিল। সেখানে একজন লেখিকা আইসোলেশনের জন্য তিনি একটি পাহাড়ের পাদদেশে তিনি কেবিন ভাড়া করে নিয়েছিলেন। সেখানে একটি মাতৃহীন ছেলে জেরির সঙ্গে তার পরিচিতি হয়। তাহলে এই লোকালয় ছেড়ে, চিরপরিচিত জগৎ ছেড়ে কবিদের কিন্তু কাব্য উপকরণ সংগ্রহ শেষে একটা আইসোলেশনে যেতে হয়, একটা নীরব নিভৃত জায়গায় যেতে হয়, এবং সেই জায়গাটা হচ্ছে তাদের সাধনার জায়গা। হতে পারে সেটা তার নিজের বেডরুম, নিজের পার্সোনাল রুম, কিংবা হতে পারে তিনি তার বাড়ি, আত্মীয় পরিজনকে ছেড়ে অন্য কোনো পাহাড়ের পাদদেশে, সমুদ্র উপকূলে কোনো জায়গায় ভাড়া নিয়ে, যিনি যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেখানে তিনি তার চিন্তাকে একনিষ্ঠভাবে তিনি বিনিয়োগ করতে পারবেন বলে মনে করেন, এমন আইসোলেশন বা এমন নীরব জায়গায় কবি নিজেকে নিয়ে যান। তাহলে এই যে শিল্প সৃষ্টির জন্য তিনি নিয়ে যাচ্ছেন একটা জায়গায়, সেই জায়গাটাই হচ্ছে তার জন্য লোকান্তর। লোক থেকে অন্য লোকে তিনি চলে যাচ্ছেন। তাহলে এই লোকান্তরে যেই তিনি কিন্তু মূল কাজটি করবেন। তাহলে এখন দেখো যে এই চিরপরিচিত জগতের মধ্যে তো তার স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব, প্রকৃতির প্রতি মোহ সবই আছে। তাহলে দেখো একটা মহৎ শিল্প সৃষ্টির জন্য তাকে যখন এই জগৎ ছেড়ে যখন অন্য জগতে অর্থাৎ কাব্য সৃষ্টির জগতে আইসোলেশনে যেতে হচ্ছে, তখন কিন্তু এদেরকে যে ছেড়ে যাবে, এই ছেড়ে যাওয়ার বেদনাটা কিন্তু কবির মধ্যে প্রচ্ছন্নভাবে কাজ করবে। তাহলে এই প্রচ্ছন্ন বেদনাটাই কিন্তু
আমাদের কবিতায় প্রতিফলিত হয়েছে। তাহলে তোমরা ধরে নিতে পারো যে এই লোক এর ব্যাখ্যা, অর্থাৎ যেখান থেকে তিনি শিল্প কাব্য উপকরণ সংগ্রহ করছেন, সেটা তোমরা অষ্টকের বিষয় হিসেবে ধরে নিতে পারো। কাব্য উপকরণ সৃষ্টির ভাবটা অবতারিত হয়েছে অষ্টকে, আর শতকে যে তিনি কাব্য সৃষ্টির জগতে প্রবেশ করেছেন এবং কবিতার অবশ্যম্ভাবী বিজয় উপলব্ধি করেছেন, আহত কবির গান শুনতে পেয়েছেন এবং সৃষ্টির জয়ের মধ্য দিয়ে তিনি এক ধরনের অনির্বচনীয় আনন্দ উপভোগ করেছেন। তাহলে কবির জন্য লোকান্তর হচ্ছে তার কাব্য সৃষ্টির জন্য আইসোলেশনে যাওয়া, নীরবভাবে একনিষ্ঠভাবে সাহিত্য চর্চার জন্য চিরপরিচিত জগৎ থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা করে ফেলা। তাহলে এই আলাদা করার জন্য সাময়িক একটা বিচ্ছিন্নতাবোধের বেদনা কবির মধ্যে কাজ করে, আর এই বিচ্ছিন্নতাবোধের বেদনাটা তখনই উড়ে যায় যখন কবি যে উদ্দেশ্যে শিল্প জগতে প্রবেশ করেন সেই শিল্প, সেই কবিতার যদি জয় হয়, এবং কবি আমাদের বাংলা ভাষা ও সাহিত্যে কবি কিন্তু জয়ী। তাহলে এই কবির সমস্ত আত্মপরিচয়টাই কিন্তু এই লোকান্তরে উত্তীর্ণ হয়ে শিল্প সফল কবিতা সৃষ্টির মধ্য দিয়ে কিন্তু তিনি আমাদেরকে দেখানোর চেষ্টা করেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কবিতাটি যেহেতু সনেট, তাহলে সেই জন্য আমরা সনেটের অন্তমিল বিন্যাসটা আমরা তোমাদেরকে দেখাবো বলেছিলাম। তাহলে এখন আমি হাইলাইট করছি আমাদের সনেটের। দেখো, প্রত্যেকটা পংক্তির 1 2 3 4 5 6 7 8 এটা হলো অষ্টক, 1 2 3 4 5 6 এটা হচ্ছে শতক। আমি সর্বশেষ শব্দটা লিখে নিয়েছি। দেখো, সর্বশেষ শব্দ প্রথম পংক্তির পাখি। তাহলে এখানে আমরা সর্বশেষ অক্ষর কি পাচ্ছি, যেটার প্রেক্ষিতে অন্তমিল বিন্যাসটা হিসাব করা যায়। তার কারণ সনেটের অন্তমিল বিন্যাসে বৈচিত্র্য থাকে। সনেটের আবিষ্কর্তা হচ্ছেন ইতালিয়ান কবি পেত্রার্ক। ইংরেজি সাহিত্যে সফল সনেটকার হচ্ছেন শেক্সপিয়র। বাংলা সাহিত্যে সনেট আমদানি করেন প্রথম মাইকেল মধুসূদন দত্ত। তো সুতরাং সনেটের বিভিন্ন ঢং আছে, পেত্রার্কীয় ঢং, শেক্সপিয়রীয় ঢং। মাইকেল তার সঙ্গে নিজের ঢং যুক্ত করে তিনি কবিতাগুলো লিখেছেন। তাহলে এই কবিতাও কিন্তু পেত্রার্ক এবং শেক্সপিয়রীয় ঢঙের সঙ্গে কবিতার নিজস্ব ঢং মিলিয়ে একটা অন্তমিল বিন্যাসে একটা বৈচিত্র্য সৃষ্টি করেছেন। সেই বৈচিত্র্যটা এরকম। তাহলে প্রত্যেকটা পংক্তির শেষ শব্দের শেষ অক্ষরটাকে আমাদের বিবেচনায় নিতে হবে। তাহলে দেখো, পাখি খি, ডালে লে, তালে লে, মাখি খি, পোটরে রে, লাল আল, ল আল, লাল আল। তাহলে ডাল আল, ওপরে রে। ঠিক তেমনি ভয়, ভয়ের সঙ্গে কনসোনেন্ট অ আছে, তাহলে অয়। তাহলে মণি মি, বাঁধুনি মি, লোকালয় অয়, শুনি মি, বিজয় অয়। তাহলে দেখো, খি সমান সমান যদি আমরা এ ধরি তাহলে বাংলা হবে ক, লে সমান যদি আমরা বি ধরি বাংলা হবে খ, লে সমান বি খ, খি আবার পুনরাবৃত্তি, তাহলে এ বা ক। তাহলে আমাদের দেখো, অষ্টকের প্রথম 4 পংক্তির অন্তমিল বিন্যাস এ বি বি এ অথবা ক খ খ ক। তাহলে দ্বিতীয় 4 পংক্তির অষ্টকের দেখো রে গ। তাহলে এখান থেকে নতুন জিনিস আসলো, সেজন্য আমরা গ দিয়েছি বা সি দিয়েছি। তাহলে আল, নতুন জিনিস আসলো, ডি দিয়েছি। আল, ডি, রে আগেরটাই, সেজন্য এটা সি দিয়েছি। তাহলে দেখো, এই শেষ 4 পংক্তির অষ্টকের তাহলে মিল বিন্যাসটা হলো এইরকম, সি ডি ডি সি, গ ঘ ঘ গ। অনুরূপভাবে দেখো, শতকের অন্তমিল বিন্যাস অয়, নতুন জিনিস আসলো সেজন্য উ, মি, নতুন জিনিস আসলো চ, মি চ, অয় আগেরটা ই বা উ, মি আগেরটা চ, অয় আগেরটা উ। তাহলে দেখো, এখানে 3 লাইন করে যদি আমরা বিচার করি, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, ফার্স্ট টার্সেট, সেকেন্ড টার্সেট, প্রথম চৌপাদিকা, দ্বিতীয় চৌপাদিকা, প্রথম ত্রিপাদিকা, শতকের 2 ভাগ, আর এগুলো হলো অষ্টকের 2 ভাগ, আর এটা হচ্ছে দ্বিতীয় ত্রিপাদিকা। তাহলে মিলটা আমরা এইভাবে দেখবো, উ উ চ চ, উ চ উ, উ চ চ, উ চ উ, অর্থাৎ ই ই এফ এফ, ই এফ ই। তাহলে এই হচ্ছে আমাদের সনেট। তাহলে তোমরা দেখছো যে এখানে একটু বৈচিত্র্য আছে। তাহলে নিশ্চয়ই কবি শেক্সপিয়রীয় এবং আদি পেত্রার্কীয় ঢঙের সঙ্গে নিশ্চয়ই নিজের ঢংটাকে মিলিয়ে তিনি এই অন্তমিল বিন্যাসে একটি বৈচিত্র্য আনয়ন করেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমরা কবিতার লোকান্তর, তাহলে দেখো, লোক থেকে লোকান্তরে প্রবেশ করে যেহেতু তিনি শিল্প সৃষ্টি করেছেন, তাহলে ওই অর্থে আমাদের কবিতাটির নামকরণ লোকান্তর অত্যন্ত সার্থক। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা
যে স্লাইডগুলো ইতিপূর্বে তোমাদেরকে বা আমার হ্যান্ডশিটগুলো শো করেছি, দেখিয়েছি, সেগুলো ক্যামেরার কারণে কিছুটা অস্পষ্ট থাকতে পারে। আমার প্রত্যেকটা ক্লাসেই এই হ্যান্ডশিটগুলোকে স্ক্যান করে তোমাদের সুবিধা মতো যেখানে যেখানে সেট করা দরকার সেখানে সেট করার চেষ্টা করা হবে, না হলে এটি সর্বশেষ সেট করা হবে। তোমরা এই আমার সকল টেক্সটের জন্য যে স্ক্যান কপিগুলো আছে এগুলো দেওয়া হবে, স্ক্যান কপিগুলো তোমরা ভালো করে দেখবে এবং তোমাদের প্রয়োজন অনুসারে তোমরা এগুলোর স্ক্রিনশট রেখে দিবে, যাতে তোমরা এগুলো পরবর্তীতে কাজে লাগাতে পারো পাঠ বিশ্লেষণ সূত্রে বা তোমাদের অন্য কোনো প্রয়োজন মিট করার জন্য বা মেটানোর জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই পর্যন্তই আমাদের বিশ্লেষণ, পূর্ববর্তী বিশ্লেষণ। তাহলে এইবার আমরা চলে যাচ্ছি আমাদের মূল পাঠ বিশ্লেষণে। আশা করি এই তথ্যগুলো মূল পাঠ বিশ্লেষণে তোমরা যদি খুব মনোযোগ সহকারে বিনিয়োগ করো তাহলে তোমরা মূল পাঠটা স্পষ্টরূপে বসতে পারে। আমরা চলে যাচ্ছি আমাদের মূল পাঠে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদের জন্য পাঠ বিশ্লেষণ করার চেষ্টা করেছি। কবিতাটা আমি লিখে রেখেছি, দেখো। অষ্টক আমি প্রথমে পড়ে শোনাচ্ছি। আমার চেতনা যেন একটি সত্যিকার সাদা পাখি। অর্থাৎ কবি তার কাব্য চেতনাকে, যেহেতু আত্মপরিচয়মূলক কবিতা, একটি সাদা পাখির সঙ্গে তুলনা করেছেন। কেন? আমরা কিছুক্ষণ আগে বলেছি, সাদা শুভ্রতা এবং শুদ্ধতার প্রতীক। বসে আছে সবুজ অরণ্যে এক চন্দনের ডালে। তাহলে চন্দনের সুবাস আছে আর সবুজ অরণ্যে বসে আছে, অর্থাৎ বাংলাদেশের প্রকৃতি। আর চন্দনকে এখানে উপমিত করার কারণ হচ্ছে যে চন্দনের সঙ্গে কবির কাব্য সৌরভ, কবির কবিতা রচনার অনুভূতির সৌরভ মিলেমিশে একাকার, এটি বোঝানোর জন্য। মাথার ওপরে নিচে বনচারী বাতাসের তালে দোলে বন্য পানলতা সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে আছে ঠোঁট তার। অর্থাৎ এটা চিত্রকল্প নির্মাণ করেছেন বাংলার প্রকৃতির উপর, আর সুগন্ধ পরাগে মাখামাখি হয়েছে ঠোঁট তার। তার মানে হচ্ছে যে এই চিরন্তন বাংলার প্রকৃতি, সবুজ প্রকৃতি থেকে কাব্য উপকরণ সংগ্রহ করার পর কবির ঠোঁট অর্থাৎ কবির চেতনা শব্দ, অলঙ্কার ইত্যাদিতে একেবারে ভরপুর হয়ে উঠেছে। আর দুটি চোখের কোটরে কাটা সুপারির রং। কাটা সুপারির রং মানে হচ্ছে যে আমাদের গ্রাম বাংলার প্রকৃতি, অর্থাৎ কাটা সুপারির মধ্যে খয়েরি, মেটে, খাকি ইত্যাদি আমাদের মাটি ও গ্রাম বাংলার পরিবেশকেই প্রজ্জ্বল করে তোলে আমাদের সামনে। পা সবুজ, পাখির পা কখনো সবুজ হয় না, অর্থাৎ চেতনা পাখির পা সবুজ। তার মানে কবির চেতনায় আমাদের জাতীয় পতাকার যে সবুজ সেটি। নখ তীব্র লাল, আমাদের সবুজ পতাকার মধ্যে যে তীব্র লাল একটি সূর্য আছে সেটি কবি ধারণ, অর্থাৎ কবি প্রকৃতি চেতনার মধ্য দিয়ে বাংলাদেশের যে প্রেম চেতনা সেটি ধারণ করেছেন। যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল। অর্থাৎ কবির চেতনা পাখি যে জায়গায় বিচরণ করে তাহলে সেগুলো মনে হয় যেন একটা ঐন্দ্রজালিক একটি আবহ, একটি চেতনা ক্রিয়েট করে। চোখ যে রাখতে নারী এত বন্য ঝোপের উপরে, অর্থাৎ চিরন্তন আবহমান গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য এতই মোহময়ী, এতই ঐন্দ্রজালিক মোহের সৃষ্টি করে যে কবি তার উপর চোখ রাখতে পারেন না। তাকাতে পারি না আমি, রূপে তার যেন এত ভয়। তার মানে কবির আবেগের, আনন্দের আতিশয্য এখানে প্রতিফলিত হচ্ছে। তোমরা দেখবে যে বাংলা সিনেমায় বা বাংলা নাটকে নায়িকার রূপ বর্ণনা করার জন্য নায়িকা যখন সেজেগুজে আসে তখন নায়ক তার দিকে তাকায় না। তখন নায়িকা বলে যে আমি এত কষ্ট করে তোমার জন্য সেজে আসলাম, তুমি তাকাচ্ছ না কেন? তখন নায়ক বলে যে তাকাতে আমার ভয় হচ্ছে, যদি আমার চোখ অন্ধ হয়ে যায়। তাহলে দেখো এর মধ্যে দিয়ে নায়িকা কিন্তু খুশি হয়। তাহলে আমাদের গ্রাম বাংলার প্রকৃতির রূপ এতই মোহময়ী, সেটাকে প্রকাশ করার জন্য কবি অনেকটা এই আদলে ব্যাখ্যা করেছেন যে কবির তাহলে যখনই উজ্জ্বল হয় আমার এই চেতনার মণি, তার মানে কাব্য উপকরণ গ্রহণ শেষে যখন কবি চেতনা কাব্য রচনার জন্য উন্মুখ হয়ে ওঠে, ভরপুর হয়ে ওঠে, মনে হয় কেটে যাবে, ছিঁড়ে যাবে সমস্ত বাঁধুনি। তাহলে কোথা থেকে? সমাজ, সংসার সমাজ ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়। তার মানে এই পরিচিত পরিসর থেকে একটা আইসোলেশন, একটা নিরবচ্ছিন্ন একটা নিস্তব্ধ জায়গায় তাকে কাব্য সাধনার জন্য কাব্য সৃষ্টির জগতে প্রবেশ করতে হবে। তাহলে এই কাব্য সৃষ্টির জগতে প্রবেশকালীন কবি চিরপরিচিত জগৎ থেকে যেহেতু বিচ্ছিন্ন হয়ে চলে যাচ্ছেন, সেই জন্য তার মধ্যে বেদনা কাজ করে এবং কবি বিচ্ছিন্ন হন। তাহলে লোক থেকে লোকান্তরে, তার মানে চিরপরিচিত জগৎ থেকে কাব্য সৃষ্টির উপকরণ সংগ্রহপূর্বক কাব্য সৃষ্টির জগতে প্রবেশ করে লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি। তার মানে কবি শুনেন, মানে দেখতে পান আহত কবির গান। কেন আহত কবির গান? যে প্রকৃতির থেকে তিনি উপকরণ সংগ্রহ করেছেন সেটি সুন্দর, কিন্তু এই প্রকৃতির মধ্যে বিরাজিত যে মানুষ, তাদের জগৎ জীবন সুন্দর নয়। তারা অনেক দুঃখ দৈন্য দুর্দশার মধ্য দিয়ে যায়। কবিদের কাছে যেহেতু সাধারণ মানুষ আপন, তাই তাদের দুঃখ বেদনা কবিকে আহত করে। অন্যদিকে কবির নিজেকেও কিন্তু ব্যক্তি মানুষ হিসেবে বিচিত্র টানাপোড়েনের মধ্যে যদি যেতে হয়, সেই জন্য কবি সেখানে তার সৃষ্টিতে আহত কবির গান শুনতে পান। তাহলে কবিতার আসন্ন বিজয়, যখনই কবি তার কবিতার সার্বভৌমত্বে উত্তীর্ণ হন,
কবিতার যখন বিজয় হয়ে গেছে বলে তিনি মনে করেন, তখন কিন্তু ওই বিচ্ছিন্নতাবোধের বেদনাটি প্রশমিত হয়ে যায়। তাহলে এই হচ্ছে আমাদের কবিতাটির ব্যাখ্যা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এবার এই কবিতাটির সর্বশেষ তোমাদেরকে একটু কনক্লুশন বা উপসংহার আকারে বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমরা কবিতাটা আরো চমৎকারভাবে উপলব্ধি করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ কবিতাটির বিস্তৃত আলোচনা করলাম। এই আলোচনার এবার আমি একটা উপসংহার টানছি, একটি সূত্রবদ্ধ করার চেষ্টা করছি, যাতে তোমরা কবিতাটা অত্যন্ত সহজে বুঝতে পারো এবং বুঝে ব্যাখ্যা করতে পারো। দেখো, আমাদের কবিতার নাম লোক লোকান্তর, দুটো শব্দ আছে, লোক লোকান্তর। এখানে লোক হচ্ছে জগৎ, লোকান্তর হচ্ছে অন্য লোক, এটি নিত্য সমাসের উদাহরণ, অন্য জগৎ। তাহলে জগৎ বলতে কি বোঝাচ্ছে? আমাদের চিরপরিচিত জগৎ, যেই পরিচিত জগতের মধ্যে আমরা বিচরণ করি, সেখানে প্রকৃতি আছে, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সবাই আছে। আর লোকান্তর বলতে এখানে অন্য জগৎ বলতে শিল্প, অর্থাৎ সামষ্টিক অর্থে শিল্প সৃষ্টির জগৎ। আর এই জগৎ বলতে এখানে কবি যেখানে সুখ দুঃখ আনন্দ বেদনায় বাংলার চিরন্তন প্রকৃতিতে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন দ্বারা নিত্য পরিবেষ্টিত। তাহলে লোকান্তরে অর্থাৎ শিল্পী কবির কল্পনার জগৎ, কবিতা কাব্য সৃষ্টির জগৎ। তাহলে যেখানে কেবল তিনিই কবি ও শিল্পী এবং তার সকল সৃষ্টি শিল্প সফল কবিতা। তাহলে দেখো, এই লোকে অর্থাৎ আলোচ্য কবিতায়, এটাকে আমরা সমষ্টিগতভাবে এইভাবে বিবেচনা করব, আলোচ্য কবিতায় এই চিরচেনা লোক বা জগৎ থেকে শিল্প সাহিত্য চর্চার্থে কবির সাময়িক বিচ্ছিন্ন হওয়ার বেদনা প্রকাশিত। কারণ কাব্য সৃষ্টি করার জন্য তাকে অন্য লোকে প্রবেশ করতে হবে। এই লোকান্তর কোনো অবস্থাতেই পরলোক নয়, তোমরা পরলোক দিয়ে এই কবিতা কখনো ব্যাখ্যা করবে না। তাহলে লোকান্তর অর্থাৎ অন্য জগতে, অর্থাৎ শিল্প সৃষ্টির জগতে প্রবেশপূর্বক বিচ্ছিন্ন কবি সত্তা কাব্য শিল্প সৃষ্টিতে প্রচ্ছন্নভাবে বিজয়ী হয়। তাহলে আমরা কবিতাটা থেকে কি পেলাম? কবির বিচ্ছিন্নতাবোধের বেদনা শিল্প সফল কবিতা সৃষ্টির উল্লাসে প্রশমিত, ফলে কবি সত্তা অর্জন করে এক অনির্বচনীয় আনন্দ ও প্রশান্তি। একজন সাহিত্য শিল্পীর এমন আত্মপরিচয়ের পরিতৃপ্তি প্রতিপাদনই তাই এই কবিতার মূল উপজীব্য। আলোচ্য কবিতাটি একটি সনেট। এই সনেট আঙ্গিকেই শিল্পীর আত্মপরিচয় তথা জীবন বাস্তবতা রূপায়িত গীতিকাব্যিক মহিমায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যথাসম্ভব তোমাদেরকে কবিতাটি সম্পর্কে একটি প্রচ্ছন্ন ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তবে এটি শেষ কথা নয়, কবিতার ব্যাখ্যা মনোডাইমেনশনাল বা একমাত্রিক নয়, বহুমাত্রিক। তো তোমরা তোমাদের উপলব্ধি থেকে তোমরা কবিতাটি ব্যাখ্যায় মনোযোগী হবে। আর আমি একটি কথা বলার চেষ্টা করেছি যে এই কবিতাটি গীতিকাব্যিক মহিমায় উজ্জ্বল। তো সুতরাং কবিতাটি থেকে আমাদের অ্যাপ্লাইড লার্নিং আউটকামসটা কি হতে পারে? অ্যাপ্লাইড লার্নিং আউটকামস হতে পারে যে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতার মতো এই মহাকাল কেবল ব্যক্তির সৃষ্টিকেই বরণ করে, ব্যক্তি স্রষ্টাকে নয়। কিন্তু ব্যক্তি আপ্রাণ চেষ্টা করে সৃষ্টির মধ্য দিয়ে বেঁচে থাকার এবং সৃষ্টিকে অনেক মানুষের মঙ্গলার্থে নিবেদিত করার। তো যেহেতু এই কবিতাটি আত্মপরিচয়মূলক কবিতা, তাহলে আমাদের কবি আল মাহমুদ এভাবে বিখ্যাত হয়ে উঠতে চেয়েছেন। তাহলে এই কবিতাটির অ্যাপ্লাইড লার্নিং আউটকামস আমাদের শিক্ষার্থীদের জন্য, আমাদের সকলের জন্য হতে পারে আমরা সবাই দেশ মাতৃকার জন্য এমন কিছু করব, যে যার অবস্থানে, ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, কোনো সরকারি কর্মকর্তা হই, ব্যবসায়ী হই, আমরা যে যাই হই না কেন, আমাদের কৃতকর্মের মধ্য দিয়ে আমরা আমাদের দেশের সেবায় নিজেদেরকে মনোনিবেশ করব এবং দেশের সেবার মধ্য দিয়েই আমরা আমাদের সৃষ্টি জীবনকে পরিগণন করব। কেননা আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ব্যক্তিক সৃষ্টি জীবনকেও এই কবির সৃষ্টি জীবনের সঙ্গে উপমিত করে আমরা উপলব্ধি করতে পারি। তোমরা যেন তা করতে পারো সেই প্রত্যাশা রাখছি। আর এই করোনা পরিস্থিতিতে এখন আমরা দুর্যোগকালীন অবস্থায় আছি, তোমরা আমাদের সদাশয় সরকার আরোপিত লকডাউনের মতো যাবতীয় কর্মসূচি সরকার যেভাবে নির্দেশনা দেবে তোমরা তা নিজেরা মেনে চলবে, অন্যদেরকে মেনে চলায় উদ্বুদ্ধ করবে, পরিবারকে সুস্থ রাখবে, সমাজকে সুস্থ রাখবে, আমাদের দেশ সুস্থ থাকবে। তোমাদের সবার মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।